হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকদিন বিকাল 6টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম 2026, যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছে 1 মার্চ অ্যান্ড 8 মার্চ। 1 মার্চে গ্রুপ সি এবং 8 মার্চে গ্রুপ ডি। তো আজকে আমাদের এই মিসাইল সিরিজ যেটা চলছে, সেই মিসাইল সিরিজের আজকে আমরা 50 MCQ নিয়েছি, বাছাই করা 50টা MCQ। তো তোমরা কে কীরকম প্রস্তুতি নিয়েছো, তোমাদের সেই প্রস্তুতিটাকেও তোমরা ঝালিয়ে নিতে পারবে এবং তার পাশাপাশি তোমরা দেখতে পারবে যে কী ধরনের কোয়েশ্চেন্স মাধ্যমিক লেভেল সিলেবাসে, যেহেতু বলেছে মাধ্যমিক লেভেলের সিলেবাস থেকে ওই সিলেবাসের অন্তর্গত কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই পার্টগুলোকে ডিসকাস করব। তো সবার প্রথমের প্রশ্ন যেটা রয়েছে সেটা কি, মিরাট ষড়যন্ত্র মামলা মানে মিরাট কনস্পিরেসি থিওরি কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল? ভারতের ইতিহাসের বলতে পারো, বা যখন স্বাধীনতা সংগ্রাম চলছে সেই সময়ের কথা বলতে পারো। তো মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে চালানো হয়েছিল? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে তৎকালীন কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে। এই মিরাট ষড়যন্ত্র মামলাটা কবে থেকে কবে অবধি চলেছিল? 1929 থেকে শুরু করে 1933 পর্যন্ত এই সময়কালের মধ্যে এটা চলে। মিরাট বর্তমানে কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। ভারতবর্ষের উত্তরপ্রদেশ নামক রাজ্যে মিরাট কিন্তু অবস্থিত। আচ্ছা, এই মামলাটা কতজনের বিরুদ্ধে চলেছিল? মোট 33 জন, 33%, 33 জনের বিরুদ্ধে চলেছিল, যাদের মধ্যে কিন্তু বিদেশিও ছিলেন। মুজাফফর আহমেদ, শওকত ওসমানী, S.A. ডাঙ্গের এবং বেন ব্র্যান্ডলি, এইরকম ব্যক্তিদের মিলে মোট 33 জনের বিরুদ্ধে এই মামলাটা চলেছিল। তোমরা এই ধরনের টপিকগুলো পড়তে পারো। মিরাট ষড়যন্ত্র মামলার মধ্যে যেরকম লাহোর কনস্পিরেসি থিওরি রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো এইভাবে। ওকে, নেক্সটে আসবো, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে? স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে? চিত্তরঞ্জন দাস বা C.R. দাস, তোমরা দেখতে পাবে এরকম করে লেখা C.R. দাস। ঠিক আছে, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী নাকি N.C. কেলকার? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে চিত্তরঞ্জন দাস। অবশ্য চিত্তরঞ্জন দাসের সাথে জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু, ঠিক আছে, মতিলাল নেহেরুও কিন্তু এই প্রতিষ্ঠা সদস্য ছিলেন। এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে। দেখো এটার পিছনে ইতিহাসটা কি। 1922 খ্রিস্টাব্দে কি হচ্ছে? চৌরি চৌরার একটা ঘটনাটা ঘটে যাচ্ছে। চৌরি চৌরার ঘটনাটা কি? চৌরি চৌরার কাণ্ড বা চৌরি চৌরার ঘটনা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা থানাতে উত্তপ্ত জনতা কি করে, সেখানকার 22 জন পুলিশ কর্মীকে সহকারে থানায় আগুন জ্বালিয়ে দেয়। যার ফলে কি করলেন গান্ধীজি? তিনি কি করলেন? কল অফ করে নিলেন অসহযোগ আন্দোলনটা। অর্থাৎ অসহযোগ আন্দোলন 1920 সাল থেকে শুরু করে 1922 সালের মধ্যে, সময়টার মধ্যে চললো। এবং এই চৌরি চৌরার ঘটনাটাই হচ্ছে সেই ঘটনা যার ফলে অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার হয়ে গেল। যেহেতু গান্ধীজি নিজে এই সিদ্ধান্তটা নিলেন প্রত্যাহার করার, সেই কারণে কংগ্রেসের অভ্যন্তরীণ কিন্তু অনেক মতভেদ তৈরি হয়। এই মতভেদ থেকেই স্বরাজ্য দল তৈরি করে নিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরুরা, আরও অন্যান্য সমস্ত সমর্থকেরা মিলে। ঠিক আছে, তো এই স্বরাজ্য দল গঠনের পেছনের ইতিহাসটা আশা করি বোঝা গেল। চলো নেক্সটে আসবো, বেথুন স্কুল প্রতিষ্ঠায় কোন বাঙালি মনীষীর অবদান রয়েছে? বেথুন স্কুল, তোমরা বেথুন কলেজের নাম শুনেছ, সেই বেথুন স্কুল কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1849 খ্রিস্টাব্দ, 1849 খ্রিস্টাব্দে জন এলিয়েট, আমি নামটা এখানে লিখছি, জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে, তার নাম অনুসারে কিন্তু এই স্কুলটার নাম হয় বেথুন স্কুল। এরপরে আসবো পরের নম্বরে, নম্বর 4, যুগান্তর পত্রিকা। আমরা পরপর কিছু পত্র পত্রিকা বিষয়ক প্রশ্ন রেখেছি, যেগুলো থেকে প্রশ্ন আসে, এবং এগুলো ক্লাস 9-10-এর যে বইটা রয়েছে ইতিহাস, সেইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওকে, সো যুগান্তর পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? কারেক্ট অ্যান্সার, যুগান্তর পত্রিকা প্রকাশিত হয় অপশন নাম্বার বি, 1906 খ্রিস্টাব্দে। এই সময়টা একটু মনে করো, 1905-এ কি হচ্ছে? বঙ্গভঙ্গ আন্দোলন। বঙ্গভঙ্গ আন্দোলন চলছে 1905-এ, যেটা রদ হলো কবে? 1911-তে, তাই তো? এইবার 1906 খ্রিস্টাব্দে এই বিভিন্ন রকমের প্রতিবাদমূলক ব্যাপারগুলোকে প্রকাশ করা দিয়েই শুরু হয় কিন্তু এই যুগান্তর পত্রিকার যাত্রাপথ। পরবর্তীকালে 1909 খ্রিস্টাব্দে এটা দৈনিক পত্রিকা হিসেবে, মানে এটা ডেইলি পেপার হয়ে যায়, ঠিক আছে, দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়ে যায়।
আচ্ছা, এটা সম্পাদক কে ছিলেন? যখন প্রতিষ্ঠা করা হচ্ছে, সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। এই ভূপেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। বিবেকানন্দের ভাই। বিবেকানন্দের আসল নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। তার ভাই হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছিল? 1851, 1852, 53 নাকি 54? নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাট অপশনে করবে অ্যান্সারটা। সঠিক উত্তর 1852 খ্রিস্টাব্দে হয়েছিল মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রতিষ্ঠাতা ছিলেন গাজুলু লক্ষ্মীনারায়ণ চেট্টি। ওকে, এরপর আসবে কোন গভর্নর জেনারেলের সময় বা সাঁওতাল বিদ্রোহ দমন করা হয়েছিল? দেখো, সাঁওতাল বিদ্রোহের টাইমিংটা আমরা যদি বুঝে যাই কত সালে হয়েছিল, তাহলে কিন্তু গভর্নর জেনারেলের নামটা আমরা বুঝে যাব। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? 1855, 55 থেকে 56 এই সময়ে। আর এই সময় দেখো, এই যে 1856 খ্রিস্টাব্দ মানে কি রেলপথ স্থাপনের সময়টা, রেলপথ স্থাপনের সময়টা যদিও 1853-তে সেটা স্থাপিত হয় এবং প্রথম সেটাকে যাত্রীবাহী হিসাবে 1856 থেকে চালু করা হয়। তো সেই সময় কে ছিলেন রেলপথের জনক, কাকে বলা হয়? এক কথায় লর্ড ডালহৌসি। ঠিক আছে, অর্থাৎ এই যে টেলিগ্রাফ ব্যবস্থা প্লাস রেলপথ, এই দুটোরই কিন্তু জনককে লর্ড ডালহৌসি। ঠিক আছে, সো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি। আর তোমাদেরকে কি না ব্যাপারগুলোকে কানেক্ট করতে হবে। আচ্ছা, লর্ড ডালহৌসির ব্যাপারে আরো কয়েকটা তথ্য আমরা জেনে নিই। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি মানে যেটাকে ডক্ট্রিন অফ ল্যাপস বলা হয়, এই সত্য বিলোপ নীতিও কিন্তু ডালহৌসি চালু করলেন। কি করলেন? যে যদি কোনো রাজা, দেশীয় রাজা নিঃসন্তান অবস্থায় বা অপুত্রক অবস্থায়, পুত্র নেই এই অবস্থায় মারা গেল, তাহলে তার রাজ পরিবার কাউকে দত্তক নিতে পারবে না, কাউকে অ্যাডাপ্ট করতে পারবে না। করতে পারবে, কিন্তু তাকে সেই রাজগদ্দি বা যেটাকে বলা হয় রয়্যাল থ্রোন, সেটা হ্যান্ড ওভার করতে পারবে না, সেটা সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যাবে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, যার ফলে ঝাঁসি রানীর সঙ্গে যুদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, যেটা সিপাহী বিদ্রোহের সময় অনেক রাজ্যগুলো কিন্তু এক এক করে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করে। এরপরে আসবো, ইনস্টিটিউট গেজেট নামক সাম্প্রদায়িক পত্রিকা কে প্রকাশ করেন? ইনস্টিটিউট গেজেট নামক পত্রিকা কে প্রকাশ করেছেন? সঠিক উত্তর থিওডোর বেক, অপশন নাম্বার বি। যদিও এটার প্রাথমিক যদি বলি, প্রাথমিক যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ডিরোজিও। কত খ্রিস্টাব্দে? 1819 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রিভিউ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? ইন্ডিয়ান রিভিউ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1900, 1902, 1906 নাকি 1908? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বারে 1900। আচ্ছা, কার হাত ধরে হয়? জি এ নাটেসান। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষার যে সাজেশন বলতে পারো বা তার পাশাপাশি বলতে পারো, যেটা হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স মিলে একটি পিডিএফ কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে ভারতের ইতিহাস সিলেবাস অনুযায়ী ভূগোল, বিজ্ঞান, সংবিধান বা পলিটি, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস এবং পরিবেশবিদ্যার বিগত 10 বছরের প্রশ্নপত্র এবং উত্তরপত্র, তার পাশাপাশি 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 99 টাকা পে করলেই। কিভাবে তোমরা পাবে পিডিএফটা? আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 অথবা 9564345236-এ তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে, তাহলে তোমাদেরকে কিন্তু সেই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা নিয়ে নাও, কারণ হচ্ছে আর মাত্র 21 দিন হাতে সময় রয়েছে পরীক্ষার। নিয়ে বাড়িতে এগুলোর প্রস্তুতি নাও, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন পাবে। রিসেন্ট পরীক্ষাগুলোতে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেটা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর আসবে, প্রতাপ পত্রিকাটি কোন ভাষাতে লেখা? প্রতাপ পত্রিকাটি কোন ভাষাতে লেখা? হিন্দি, বাংলা, ইংরেজি নাকি উর্দু? গণেশ শঙ্কর বিদ্যার্থী পরিচালিত বা গণেশ শঙ্কর বিদ্যার্থী
সম্পাদিত হিন্দি ভাষার পত্রিকা হচ্ছে প্রতাপ পত্রিকা। চলো নেক্সট আসি। কমনওয়েলথ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? আমরা একটা ক্লাস নিয়ে আসবো যেখানে কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমস, তারপর বিভিন্ন রকমের ট্রফিগুলো যে ভারতবর্ষে এবং ভারতের বাইরেও যে খেলাগুলোতে ভারত পার্টিসিপেট করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা ক্লাস করব স্পোর্টসের পার্টটা থেকে, যেখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। সো কমনওয়েলথ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। যেহেতু কমনওয়েলথ কথাটা আসলে, কমনওয়েলথ কথাটা একটু এলাবোরেট করে দিই। কমনওয়েলথ কথাটা কোথা থেকে এসছে? ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ মহারানীর অন্তর্গত যতগুলো কলোনাইজড কান্ট্রি বা কলোনাইজড জায়গা তোমরা বলতে পারো, যেগুলো হচ্ছে কোনো না কোনো সময় ব্রিটিশদের কলোনি ছিল, যেমন ভারত, আফ্রিকা, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আরও অন্যান্য যে দেশ রয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশ, ইউরোপিয়ান কিছু কিছু কান্ট্রিজগুলো, সমস্ত দেশগুলোকে নিয়েই কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তো কমনওয়েলথ গেমসটা কিন্তু আমরা যখন করবো তখন সেটা জানবো। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা দেশের কি থাকে বলো তো? একটা বিদেশ দপ্তর থাকে, তাই না? এমবাসি যেটাকে আমরা বলি। এবার কমনওয়েলথ গেমস বা কমনওয়েলথ যে কান্ট্রিজগুলো রয়েছে, সেই কান্ট্রি যখন সেই বিদেশ দপ্তরে কাউকে পাঠানো হয় তখন তাকে কি বলা হয়? আর যখন কমনওয়েলথ গেমস ছাড়া বা কমনওয়েলথ দেশ নয় এমন দেশের প্রতিনিধিকে অন্য দেশে পাঠানো হয় তখন তাদেরকে কি বলা হয়? এই বিষয়গুলো সব আমরা ডিটেলসে কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে? কাকে অ্যাম্বাসেডর বলা হয় আর কাকে অ্যাম্বাসেডর বলা হয় না, সেই সমস্তগুলো আমরা কিন্তু, কাকে হাই কমিশন বলা হয় সেগুলো আমরা দেখবো, জানবো। মিশনারি হেরাল্ড পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছে বা কোথা থেকে প্রকাশিত হয়? মিশনারি হেরাল্ড পত্রিকাটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ, কলকাতা। এবং এটা কে প্রকাশ করতেন? উইলিয়াম কেরি। নাম্বার 12, বঙ্গবাসী পত্রিকাটি কবে প্রকাশিত হয়? বঙ্গবাসী পত্রিকাটি কবে প্রকাশিত? 1880, 81, 82 নাকি 83? সঠিক উত্তর 1881। কে করতেন প্রকাশ এটা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাকে প্রকাশ করতেন। এরপর হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকাটির প্রকাশককে? সচ্চিদানন্দ সিনহা, মহাত্মা গান্ধী, রামানন্দ চ্যাটার্জি নাকি ফিরোজ শাহ মেহতা? হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকাটির প্রকাশককে? সচ্চিদানন্দ সিনহা এবং তার পাশাপাশি সুরেশচন্দ্র মজুমদার। যেহেতু অপশনে নেই তাই এটা হচ্ছে পাশে লিখে দিচ্ছি। এই পত্র পত্রিকা থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, এর প্রত্যেকটা পরীক্ষাতে একটা কোশ্চেন দেয়, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার এগুলো থেকে প্রশ্ন থাকে, সেখান থেকে দেয়। কত সালে ভারতের রাজধানী পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়? দেখো প্রশ্নটা বুঝবে, কলকাতা থেকে দিল্লি বলেনি কিন্তু। যদি বলতো যে কলকাতা থেকে, তাহলে সেটা হচ্ছে 1911, কিন্তু এটা পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লি, সেটা কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1931। 1931 সালে আরো কিছু কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে, ঠিক আছে। 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়। এরপর কি হচ্ছে? গান্ধী আরউইন প্যাক্ট, গান্ধী আরউইন প্যাক্ট সিগনেচার সাইন হলো না, গান্ধী আরউইন চুক্তি, ঠিক আছে। এগুলো সবই কিন্তু সেই সময়কার। এবং তারপরে কি হচ্ছে? লাহোরে যে অ্যাসেম্বলিটা হলো বা লাহোরে যে সভাটা হলো কংগ্রেসের, যেখানে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডাক দেওয়া হলো, ঠিক আছে, পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হলো। কার নেতৃত্বে সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এই প্রত্যেকটা বিষয় কিন্তু ইন্টারকানেক্টেড। যখনই কোনো একটা সাল তোমরা পাবে, চেষ্টা করবে কি সেই সালে আর কোন কোন ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে একবার একটু ঝালিয়ে নেওয়ার, ঠিক আছে। নেক্সটে আসি, কোল বিদ্রোহের নেতা কারা ছিল? সাঁওতাল, কোল, তারপরে সন্ন্যাসী, সন্দীপ, মুন্ডা। এই বিদ্রোহগুলো একবার ভালো করে দেখে নাও, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসবেই। কোল বিদ্রোহের নেতা কারা কারা ছিলেন? কোল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতালটা আমরা দেখলাম 1855 থেকে 56, কোলটা হয়েছিল 1831 থেকে 32-এর মধ্যে। এটা একটা উপজাতি বিদ্রোহ এবং এই বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন, কে দিয়েছিলেন? বুদ্ধ ভগত আর হচ্ছে জোয়া ভগত, ঠিক আছে, জয়া নয়, এটা জোয়া ভগত হবে। অপশন নাম্বার এ। নেক্সট আসবো,
বেসিনের সন্ধি 1802। এই বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি বা বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বাজিরাও ওয়েলেসলি, রঞ্জিত সিং মিন্টো, বর্জিমানি ও আমহার্স্ট, নাকি গোর্খা জাতি ও অক্টার লোনি? কারেক্ট অ্যান্সার বাজিরাও ও ওয়েলেসলির মধ্যে, অপশন নাম্বার এ। টিপু সুলতান বাবার নাম বা পিতার নাম? হায়দার আলী। কোথাকার? মাইসোর বা মহীশূর, তাই তো? টিপু সুলতানের আরেকটা বিশেষ গুরুত্ব কি বলতো? ফ্রান্সের যে জ্যাকোবিন দল ছিল না, সেই ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল। সেখানে লিবার্টি ট্রি, তিনি মহীশূরে লিবার্টি ট্রিও স্থাপন করেন সেই ফ্রান্সের সেই আন্দোলনকে স্বীকৃতি প্রদানের জন্য, এবং ফ্রান্স থেকে প্রচুর পরিমাণে তিনি অনেক অ্যামিনেশন পেয়েছিলেন, অনেক আর্টিলারি পেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। প্রথম দুটোতে হায়দার আলী নেতৃত্ব দিয়েছিলেন এবং পরের দুটোতে টিপু সুলতান নেতৃত্ব দেন, এবং চতুর্থ যে ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেখানে টিপু সুলতান কি মারা যাচ্ছেন। এবার টিপু সুলতানের রাজধানীটা কোথায় ছিল সেটা বলতে হবে, সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তম, অপশন নাম্বার বি। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, কথাটি গান্ধীজি কোন আন্দোলনে বলেছিলেন? গান্ধীজি কোন আন্দোলনে বলেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কবে হয়? 1942 সালে। তারিখটা 8 অগস্ট, যেটাকে অগাস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে। অসহযোগ আন্দোলন 1920, বঙ্গভঙ্গ আন্দোলন 1905। এবার সত্যাগ্রহ আন্দোলন নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ অনেকগুলো সত্যাগ্রহ আন্দোলন হয়েছে, ঠিক আছে? অনেকগুলো সত্যাগ্রহ আন্দোলন হয়েছে। বরদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন হয়েছে, তারপরে তোমার হচ্ছে বিহারের একটা জায়গা আছে চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন হয়েছে। তো সেগুলো আলাদা আলাদা ডেট রয়েছে, তাই এটার এখানে ডেটগুলো লিখতে গেলাম না, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1942-এর 8ই আগস্ট। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, জন শোর, নাকি উইলিয়াম বেন্টিঙ্ক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে লর্ড কর্নওয়ালিস। কবে করেছেন? 1793 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই সময় একটা বিশেষ ব্যাপার ছিল, সেটাকে বলা হতো সূর্যাস্ত আইন। সূর্যাস্ত মানে কি? সূর্য ডুবে যাওয়া। একটা বছর দেওয়া হলো, ধরো 12 মাস দেওয়া হলো, 12 মাসের একটা শেষে একটা ডেট ঠিক করা হলো, একটা সার্টেন ডেট তৈরি করা হলো। ওই ডেটের সূর্য ডোবার আগে নির্দিষ্ট পরিমাণ খাজনা, ট্যাক্স, যেটাই তোমরা বলো, শস্য খাজনা ট্যাক্স যেটাই বলো না কেন, সেটা যদি সরকারকে, অর্থাৎ ব্রিটিশ সরকারকে জমা না করা হয়, তাহলে সেই পার্টিকুলার জমিদারের সমস্ত রকমের ক্ষমতা, তার জমিদারি বাজেয়াপ্ত করা হতো, এবং সেই জমিদারিকে নিলাম করা হতো, নিলাম করে অন্য কারো হাতে হস্তান্তরিত করা হতো। এইভাবে অনেক পুরানো জমিদারের জমিদারি চলে যায়, এবং নতুন জমিদাররা সেখানে কি করে? উদ্ভাবিত হয়। নেক্সট আসবে পরের নাম্বার, নাগরিক অবাধ্যতা আন্দোলন। দেখো ভাষাটা ঘুরিয়ে দেওয়া আছে। নাগরিক অবাধ্যতা আন্দোলন, বা এক কথা যেটাকে বলা হয় আইন অমান্য আন্দোলন, ঠিক আছে? নাগরিক অবাধ্যতা আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, এটা কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, লর্ড ইরভিন বা লর্ড আরউইন। কিছুক্ষণ আগে আমরা জানলাম কবে এটা, তাহলে 1930 খ্রিস্টাব্দে। সেই সময় কে ছিল? লর্ড আরউইন ছিল, তাই না? এরপরে আসি কাস্ট। এই কাস্ট শব্দটি কোথা থেকে এসেছে? কাস্ট শব্দটি কোথা থেকে এসেছে? কাস্ট শব্দটি কাস্টা নামক একটা শব্দ, যেটা একটা পর্তুগিজ শব্দ, যার মানে বংশ বা জাতি বা কুল কে বোঝানো হয়। পরের নাম্বারে আসি, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? একটু আগে বললাম সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট হচ্ছে শের ই পাঞ্জাব কাকে বলা হয়? শের ই পাঞ্জাব কাকে বলা হয়? রঞ্জিত সিং, অমর সিং, লালা লাজপত রায়, নাকি ভগৎ সিং? শের ই পাঞ্জাব কাকে বলা হয়?
সঠিক উত্তর লালা লাজপত রায়। তিনি লাল বাল পালের মধ্যে তিনি একজন, এবং যখন সাইমন কমিশন ভারতে আসছে, সাইমন কমিশন যখন ভারতে আসে তখন সেখানে কালো পতাকা দিয়ে তাদেরকে সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেখানে আন্দোলন করা হয়, এবং সেখানেই জনতার উপর বা আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ হয়, এবং সেই লাঠিচার্জে আহত হয়েই লালা লাজপত রায় কিন্তু শহীদ হয়েছিলেন। তাই সেই শেরে পাঞ্জাব লালা লাজপত রায়ের কথা এখানে বলা হচ্ছে। নিচের কোন বইটি, এখানে কিন্তু এটা কিন্তু ভুল রয়েছে, হ্যাঁ, নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? কোন বইটা? কথামৃত, কথামালা, বর্তমান ভারত নাকি এ নেশন ইন মেকিং? সঠিক উত্তর বর্তমান ভারত, অপশন নাম্বার সি। আচ্ছা, এ নেশন ইন মেকিং এটাও প্রশ্নে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এটা কার লেখা? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? মুর্শিদ কুলি খান মুঙ্গের, মুর্শিদাবাদ, গৌড় নাকি পান্ডুয়া? সঠিক উত্তর 1704 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি মুর্শিদাবাদ। সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন 1704 খ্রিস্টাব্দে? অরঙ্গজেব। ঠিক আছে, নেক্সট আসবো। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সময়গুলো মনে করার চেষ্টা করো। বক্সারের যুদ্ধ মানে কি? 1764, তাই না? পলাশির যুদ্ধ 1757। পলাশির যুদ্ধের সময় কে ছিল? নবাব সিরাজউদ্দৌলা। বক্সারের যুদ্ধের সময় কে ছিল? মীর কাসিম, মির্জাফর, নিজামউদ্দৌলা নাকি সুজাউদ্দৌলা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মির্জাফর। মীর কাসিম নয়, মীর কাসিম নয় কিন্তু। মীর কাসিম ছিলেন 57-র পরে যখন মির্জাফরকে সিংহাসনে বসানো হলো, তখন ব্রিটিশদের সাথে মির্জাফরের কিছু মতাধিক বা বলা যেতে পারে মতানৈক্য দেখা হয়েছিল বা মতানৈক্য তৈরি হয়েছিল। তারপর মির্জাফরের জামাই বা জামাতা মীর কাসিমকেই সিংহাসনে বসানো হয়। কিন্তু মীর কাসিম তখন কি করলো? ও ধীরে ধীরে কিন্তু আশেপাশের নবাবদের সঙ্গে মিলে একটা বাহিনী তৈরি করলো ব্রিটিশদেরকে হারানোর জন্য। তখন ব্রিটিশরা আবার তাকে সরিয়ে দিয়ে মির্জাফরকেই আবার সিংহাসনে বসিয়ে দিল। তাই মির্জাফর এখানে কারেক্ট অ্যান্সার। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর প্রধান বৃক্ষ কোনটি? আর্দ্র পর্ণমোচী, পর্ণমোচী মানে কি? বছরে একটা সার্টেন টাইমে পাতা ঝরিয়ে ফেলে। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শাল, অপশন নাম্বার এ। নেক্সট, ভারতের ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী কোনটি? প্রধান বৃক্ষ। শুষ্ক পর্ণমোচীর প্রধান বৃক্ষ কোনটি? আচ্ছা, এখানে শুষ্কর ক্ষেত্রে কোথাও শাল আছে, কোথাও নিম রয়েছে, ওকে, তাই দুটোকেই অ্যান্সার হিসেবে আমরা গ্রহণ করতে পারি। নেক্সট আসবো, ভারতের কোন পর্বত শ্রেণী দু চালে মানে দুই দিকে দুই ভিন্ন প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদের অবস্থান লক্ষ্য করা যায়? পূর্বঘাট, পশ্চিমঘাট, বিন্ধ্য পর্বত নাকি আরাবল্লী? সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরিতে, নীলগিরি পর্বতে। নীলগিরি একটা পর্বত গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, উচ্চতা 2695 মিটার। নেক্সটে আসবো, লিচা, লিচা বা কোথাও কোথাও তোমরা দেখবে লিচাং, লিচা বা লিচাং কোন ধরনের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া? ল্যাটেরাইট, পটসল, কৃষ্ণ মৃত্তিকা নাকি লাল মৃত্তিকা? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ল্যাটেরাইট। ঠিক আছে, পরের নাম্বারে আসি। এল নিনো কি? এল নিনো এটা বায়ুমণ্ডলীয় অবস্থা, সামুদ্রিক অবস্থা, শিলামণ্ডলীয় অবস্থা নাকি জীবমণ্ডলীয় অবস্থা? দেখো, এল নিনোটা বেসিক্যালি হচ্ছে অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি পেলে এল নিনো হয়েছে বলা হয়। এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে সামুদ্রিক একটা অবস্থা, ঠিক আছে, অপশন নাম্বার বি, সামুদ্রিক অবস্থা। নেক্সট,
ক্রান্তীয় অরণ্যের গবেষণা কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? ক্রান্তীয় অরণ্যের গবেষণা কেন্দ্র দেরাদুন, জব্বলপুর, রাঁচি নাকি বেঙ্গালুরু? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে, দেখো দেরাদুন হচ্ছে অরণ্যের, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে। যদি বলা হতো শুধুমাত্র অরণ্য গবেষণা কেন্দ্র, একটু আমি একটু এলাবোরেট করে দিই, যদি বলতো অরণ্য গবেষণা কেন্দ্র তাহলে সেটা অবশ্যই দেরাদুন। বাট এখানে বলছে ক্রান্তীয় অরণ্যের গবেষণা কেন্দ্র, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে জব্বলপুর, অপশন নাম্বার বি, জব্বলপুর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জব্বলপুর কোথায় অবস্থিত? জব্বলপুর হচ্ছে মধ্যপ্রদেশে, এটাও লিখে রাখি, দেখা গেলো যে সরাসরি রাজ্যের নামটাই দিয়ে দিল, মধ্যপ্রদেশ। ঠিক আছে, উড়িষ্যার ভিতরকণিকা কি ধরনের বনভূমির উদাহরণ? উড়িষ্যার ভেতরকণিকা ম্যানগ্রোভ, চিরহরিৎ, পর্ণমোচী নাকি কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে ম্যানগ্রোভ বা লবণাম্বু। আচ্ছা, উড়িষ্যার ভেতরকণিকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 2002 সালে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু একটা রামসার সাইট। ঠিক আছে, ভারতে মোট 96টা রামসার সাইট রয়েছে, আমি তালিকাটা দিয়ে দেবো তোমাদেরকে, টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও, সেখানে পাবে, এক এক করে সব পাবে। পর্ণমোচী বনভূমির গবেষণাগার কোথায় অবস্থিত? পর্ণমোচী বনভূমি মানে যেখানে পাতা ঝরে যাচ্ছে, সেই পর্ণমোচী বনভূমির গবেষণাগার কোথায় অবস্থিত? জব্বলপুর, চেন্নাই, মহারাষ্ট্র নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর চেন্নাই। নেক্সট আসবো, হিমালয় পার্বত্য অঞ্চলের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? হিমালয় পার্বত্য অঞ্চল সিমলা, এলাহাবাদ, ভোপাল নাকি কোনোটি না? সঠিক উত্তর সিমলা, অপশন নাম্বার এ। আচ্ছা, অ্যালপাইন বনভূমি কত উচ্চতা দেখা যায়? অ্যালপাইন বনভূমি বা আলপাইন বনভূমি কোথায় দেখতে পাওয়া যায় বা কোন উচ্চতা দেখতে পাওয়া যায়? 3299 থেকে 4500 ml এর মধ্যে। আচ্ছা, এবার আসো, হিমালয় পর্বত উত্থানের প্রথম পর্বের বা পর্যায়ের ব্যাপ্তিকাল কোনটি? হিমালয় তো একটা নবীন ভঙ্গিল পর্বত, সেই কারণে তো সেখানে এত পরিমাণে ভূমিকম্প হতে থাকে। তো এখানে সঠিক উত্তর কি হবে? ইয়মিন থেকে আগমিন। নেক্সট, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিপাতের আবির্ভাব কেন হয় বা এটা হওয়ার কারণ কি? এই চ্যাপ্টার থেকে তোমরা আয়ন বায়ু, দক্ষিণা বায়ু, পশ্চিমা বায়ু, তারপর হচ্ছে ওই পশ্চিমা বায়ুর যে ভাগগুলো রয়েছে, বাণিজ্য বায়ু, 4 o'clock রেইন, এই সমস্ত পার্টগুলো একবার করে দেখে নেবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, বঙ্গোপসাগরে স্বাদু জল এবং লবণাক্ত জলের তারতম্য বেশি। নেক্সট, 39, আয়তন হিসাবে ভারতের মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায়? আয়তন হিসেবে ভারতের মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এমপিতে। সাইলেন্ট ভ্যালি কি রকমের অঞ্চল? সাইলেন্ট ভ্যালি নামটা আমরা শুনেছি তো এর আগে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? ওটা কেরল, তাই না? কবে হয়েছিল? 1970s-এ, 1970-এর দশকে। কে করেছিল আন্দোলনটা? কেএসএসপি। কেএসএসপি মানে কি? কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ, তাই তো? 1984-এ কি হলো, তার ফলে সেখানে জলবিদ্যুৎ প্রকল্পটা বন্ধ হয়ে গেল এবং এই সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হলো। কবে? 1984-তে ভারতের সরকার দ্বারা। এই সাইলেন্ট ভ্যালি যে আন্দোলনটা রয়েছে, এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি কি রকম অঞ্চল? এটা এক ধরনের ক্রান্তীয় চিরসবুজ অঞ্চল, অপশন নাম্বার সি। কত সালে ভারতের জাতীয় অরণ্য নীতি ঘোষিত হয়েছিল? জাতীয় অরণ্য নীতি, কারেক্ট অ্যান্সার 1952 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার সিতে। নেক্সট আসবো, ভারতের কটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদিও সবগুলোই গুরুত্বপূর্ণ।
ভারতবর্ষে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? প্রথমে হচ্ছে হিমালয়, প্রথমে মানে কি 1 নম্বর দিলাম, এটা প্রথম দ্বিতীয় বলে কিছু নেই এখানে। তারপর হচ্ছে ইন্দো বার্মা, মানে ইন্ডিয়া এবং মায়ানমার যেটা রয়েছে তার মধ্যবর্তী অঞ্চলটাতে। তৃতীয়তে রয়েছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার মধ্যে, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। আর চতুর্থে রয়েছে সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ড কোনটা? আন্দামান ও নিকোবরের অংশ, ঠিক আছে, আন্দামান ও নিকোবর এর অংশ। তাহলে কটা হলো আমাদের? মোট 4টি হলো, অপশন নাম্বার এ। নেক্সটে আসো, পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চলটি মূলত কৃষিভিত্তিক শিল্পাঞ্চল বলে পরিণত হয় বা পরিচিত হয়? কারেক্ট অ্যান্সার হুগলি শিল্পাঞ্চল, ঠিক আছে। হুগলি শিল্পাঞ্চলটা হচ্ছে মূলত কৃষিভিত্তিক। আর যদি আমরা বলি পেট্রো রাসায়নিক, তাহলে কিন্তু এটা হচ্ছে হলদিয়া, এটা হচ্ছে পেট্রো রাসায়নিক। এরপর ভারতে বন সংরক্ষণ আইন মানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছে? বলো কবে হয়েছে? 1980-তে হয়েছে তো, অপশন নাম্বার বি। এরপর চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালিটা জেনে নিলাম, এবার চিপকোটা একটু জেনে নিই। চিপকো আন্দোলন কবে হয়েছিল? দেখো চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশ, বর্তমানে হচ্ছে উত্তরাখণ্ড। আমি বলে দিচ্ছি, বর্তমানে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা, ঠিক আছে। চিপকো মানে কি? চিপক যাও মানে জড়িয়ে ধরা। এটা কিন্তু একটা ফেমিনিস্ট মুভমেন্টও বলা চলে এটাকে, আসতে পারে কথাটা ঘুরিয়ে, এটা একটা ফেমিনিস্ট মুভমেন্ট। আচ্ছা, এই প্রধান আন্দোলনের যিনি পুরোধা পুরুষ ছিলেন তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। তিনি গত 2 বছর আগেই তিনি পরলোক গমন করেছেন, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, এবং গৌরা দেবী। তো কবে হয়েছিল এই আন্দোলনটা? 1973 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার এ। কি জন্য হয়েছিল? সেখানকার বন্য যে বন্য বা যেখানে বন জঙ্গল যেটা রয়েছে সেটাকে রক্ষা করার জন্যই। নেক্সট নাম্বার 46, নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1985, 1989, 1990 নাকি কোনোটিই নয়? নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? সঠিক উত্তর 1985, অপশন নাম্বার এ। এটার প্রধান পুরোধা ছিলেন মেধা পাটেকার, ঠিক আছে, মেধা পাটেকার ছিলেন, এবং তার পাশাপাশি ছিলেন বাবা আমতে। নেক্সট আসবো 47, ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? দেখো ম্যানগ্রোভ মানে তো আমরা জানলাম সেটা হচ্ছে লবণাম্বু, কিন্তু সেটার আরেকটা নামও রয়েছে। কি সেটা? টাইডাল ফরেস্ট, লিটোরাল ফরেস্ট এবং হ্যালোফাইট, তিনটাই। অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ওপরে সব কয়টি। মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? মহারাষ্ট্রে যে ম্যানগ্রোভ রয়েছে সেটার অপর নাম কি? বা বলা যেতে পারে মহারাষ্ট্রে কোথায় ম্যানগ্রোভ রয়েছে? সেটা হচ্ছে রত্নাগিরি, অপশন নাম্বার এ। নেক্সট, কর্ণাটকে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? কর্ণাটকে কোন ম্যানগ্রোভ বনভূমি রয়েছে? কুন্দপুর, রত্নাগিরি, কচ্ছরণ নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কুন্দপুর, অপশন নাম্বার এ। পিচাভারাম, পিচাভারাম ম্যানগ্রোভ বনভূমি কোন রাজ্যে অবস্থিত? পিচাভারাম ম্যানগ্রোভ বনভূমি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর তামিলনাড়ু, অপশন নাম্বার বি। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, এবং তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক সেটা করবে। যারা গোটা ক্লাসটা করলে তাদের কত স্কোর হলো আউট অফ 51, কতগুলো তোমরা ঠিক করেছো, কতগুলো ভুল করেছো অবশ্যই জানাও। এবং আজকের এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই ক্লাসের পিডিএফটা তোমাদেরকে আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা ক্লাসের শেষে টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। এইটা লিঙ্কটা আজকে রাতের মধ্যে সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, 20 দিন পর পরীক্ষা। কারো কোনো বিষয় যদি মনে হয় যে এইটার থেকে ক্লাস দরকার, ওটার থেকে ক্লাস দরকার, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমাদের জন্য এই ক্লাসগুলো আমরা করছি সেগুলো কিন্তু অবশ্যই আমরা নিয়ে আসবো।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।